আমাদেরকে যে বাঁচায় তাদেরকেই যদি আমরা মারার সিদ্ধান্ত নিই, নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিই, তাহলে আমাদের চেয়ে বোকা আর কেউ নেই। এখন আমাদের কাছে জল আছে, এই জলের প্রাচুর্য আছে বলেই আমরা জল অপচয় করি, জল নষ্ট করি। রাস্তার ধারের খোলা ট্যাপ আমরা কখনোই বন্ধ করি না, উপেক্ষা করে চলে যাই। অঝরে জল পড়ে যাচ্ছে ট্যাপ থেকে, কোনো কাজেই লাগছে না, আমরা অচৈতন্য অবস্থায় রাস্তা দিয়ে পেরিয়ে চলে যাই। একটুও সচেতনতা বোধ করি না, একটুও মানসিক বোধ করি না যে ট্যাপটা যে করে বন্ধ করে দিই। তাহলে আমরা যে এই পরিবেশের মধ্যে বিরাজ করছি, সেই পরিবেশকে যদি আমরা নষ্ট করে দিই, তাহলে আমাদের অস্তিত্ব একদিন শূন্য হবেই, আমাদের কোনো অস্তিত্বই আর বেঁচে থাকবে না। এই পরিবেশ আমাদেরকে বাঁচায়, এই পরিবেশ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে দিনের পর দিন। আর সেই পরিবেশকে যদি আমরা নষ্ট করে দিই, তাহলে আমাদের কোনো মূল্য আর থাকতে পারে না। এই প্রকৃতি, এই পরিবেশ, একে বাঁচাও, এই পরিবেশকে নিজের করে রাখো। এই পরিবেশ একটা অমূল্য সম্পদ, এই সম্পদ পরবর্তী সময় নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু মাথা কুটলেও আর এই পরিবেশ নামক মূল্যবান সম্পদকে কোনোদিনের জন্যই ফিরে পাবো না। কেন কথাগুলো বললাম? আমরা আজ যে কবিতাটা পড়বো ক্লাস 12-এর, দ্য গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্ট কবিতাটিও একটি পরিবেশ চেতনার কবিতা। এই কবিতাটা পড়লে পরিবেশ সম্পর্কে তোমার চেতনা বাড়বে। শুধু পরিবেশ চেতনা নয়, পরিবেশকে সংরক্ষণ করার চেতনা তুমি পাবে। দেখো, এই যে পরিবেশ আমাদের চারপাশে আছে, এটাকে সংরক্ষণ করতে গেলে তো কোনো বই পড়ার দরকার নেই। এটা কি কোথাও তোমাকে বলে দিতে হবে যে এই পরিবেশটাকে তুমি সংরক্ষণ করো, পরিবেশটাকে বাঁচাও? আমাদেরই নিজেদের চেতনা থাকা উচিত যে যাকে ঘিরে আমরা দিনের পর দিন বিচরণ করছি, তাকে আমরা নষ্ট কি করে হয়ে যেতে দিতে পারি? কোনো মতেই নষ্ট হয়ে যেতে দিতে পারি না। এই পরিবেশকে আমাদের বাঁচানো দরকার, এই অঙ্গীকারবদ্ধ আমাদের হওয়া উচিত। আজকের কবিতাটি দ্য গ্রিন হাউস এফেক্ট। কি বলছি কবিতাটি? দ্য গ্রিন হাউস এফেক্ট। প্রথমে একটা শব্দের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। EFFECT আর AFFECT। ওয়ার্ডগুলো ভালো করে দেখো কি বলছি। একটা এফেক্ট বলছি, আর একটা বলছি অ্যাফেক্ট। একটা এফেক্ট, একটা অ্যাফেক্ট। এফেক্ট হচ্ছে ফলাফল, আর অ্যাফেক্ট হচ্ছে ক্ষতি করা। ঠিক আছে? তাহলে আমাদের এই কবিতাটা কি? দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউসের এফেক্ট বলতে প্রভাব বলবো আমরা এখানে। কি বলবো? প্রভাব। গ্রিন হাউসের প্রভাব। আমরা গ্রিন হাউস সম্পর্কে অনেকে জানি, ভূগোলে পড়েছি, বিভিন্ন গ্যাসের নাম জানি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্রিন হাউস এফেক্ট কবিতাটা লিখেছেন কে? কার্ল ডেনিস। CARL, কার্ল ডেনিস, DENNIS। এই কার্ল ডেনিসের জন্ম হয়েছিল 1939 সালে। বর্তমানেও কিন্তু তিনি বেঁচে আছেন। এই প্রেজেন্টলি হি ইজ অ্যালাইভ। বর্তমানে এখনো তিনি জীবিত। কোথায় জীবিত আছে? না, নিউ ইয়র্কের বাফেলোতে। তাহলে প্রেজেন্টলি হি ইজ অ্যালাইভ ইন বাফেলো, BUFFALO, নিউ ইয়র্কের বাফেলোতে
তিনি এখনো জীবিত। এই গ্রিন হাউস এফেক্ট কবিতাটি পাবলিশড হয়েছিল 1985-তে, 1985। এই কবিতার স্পিকার পোয়েট হিমসেলফ বা পোয়েট পারসোনা বলা হয়। কি বলা হয়? পোয়েট পারসোনা। কবি নিজে, অর্থাৎ কার্ল ডেনিস নিজে, তিনি এই কবিতার কথক। এরপর একটা বিষয় জানি যে কবিতা বিভিন্ন মোডে লেখা হয়। এই কবিতাটা কোন মোডে লেখা? এটা ন্যারেটিভ মোড। ন্যারেটিভ, বর্ণনামূলক। কি বললাম? বর্ণনামূলক। ন্যারেটিভ মানে বর্ণনামূলক। আচ্ছা, এরপর আরেকটা তথ্য জানি, ন্যারেটিভ স্টাইলটা কি? ন্যারেটিভ স্টাইলটা STYL। এই কবিতাটা কোন ন্যারেটিভ স্টাইলে লেখা? ন্যারেটিভ স্টাইল হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভ। ফার্স্ট পারসন ন্যারেটিভ। কবি নিজেই এই কথাগুলো বলছেন। এগুলো বেসিক ইনফরমেশন দিলাম, খুব একটা কাজে লাগবে না, কিন্তু জেনে রাখা দরকার। তাহলে কি বললাম? শুরুতেই বলছি, দেখো এই কবিতাটা হলো একটা পরিবেশ চেতনার কবিতা, দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে লেখকের নাম কি? কার্ল ডেনিস। প্রত্যেকটা ওয়ার্ড এরপর বুঝে বুঝে দেখতে থাকো। আমি প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং বলছি, লক্ষ্য রাখবে, টেক্সটটা বুঝবে ভালো করে। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। গ্র্যাজুয়াল কথার অর্থ কি? গ্র্যাজুয়াল কথার অর্থ হলো ধীর বা আস্তে আস্তে। ওয়ার্মিং কথার অর্থ কি? ওয়ার্মিং হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। ট্রেন্ড মানে কি? ট্রেন্ড শব্দটা বলি, TREND। ট্রেন্ড মানে হচ্ছে টেন্ডেন্সি, DENCY। টেন্ডেন্সি বলতে বাংলায় বুঝবো প্রবণতা। ঠিক আছে? তাহলে দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। এই উইল লাইকলি গো অন হচ্ছে চলতেই থাকবে। উইল লাইকলি গো অন। লাইকলিটা আলাদা করে দিতে পারো। লাইকলি মানে সম্ভবত। ঠিক আছে? তাহলে প্রথম লাইনটা কি দাঁড়ালো দেখো, দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। বিশ্ব উষ্ণায়নের প্রবণতা সম্ভবত ধীরে ধীরে চলতেই থাকবে। বিশ্ব উষ্ণায়নের প্রবণতা সম্ভবত ধীরে ধীরে চলতেই থাকবে। এটা কোনোদিনই কমবে না। যেটা শুরু হয়েছে সেটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে। ঠিক তেমনি কবি বলেছেন কি, যে বিশ্ব উষ্ণায়নের প্রবণতা দিনের পর দিন সম্ভবত বাড়তেই থাকবে বা চলতেই থাকবে। এন্ড দ্য গ্রেন বেল্টস বলতে GRAINBELTS। গ্রেন বেল্টস এর বাংলা কি? চাষযোগ্য জমি। তাহলে এন্ড দ্য গ্রেন বেল্টস, সেই চাষের জমি বা চাষযোগ্য জমিগুলো বিগেন টু স্লাইড মানে কি? SLIDE। স্লাইড মানে সরতে থাকা। তাহলে বিগেন টু স্লাইড মানে সরতে থাকবে। চাষযোগ্য জমিগুলো সরতে থাকবে ক্লোজার, কাছে। কার কাছে? টু দা পোলস কথার অর্থ কি? POLES। পোলস হচ্ছে মেরু দেশ।
ক্লিয়ার? দ্বিতীয় লাইন দেখো, and the grain belts began to slide closer to the poles. আর চাষের জমিগুলো, চাষযোগ্য জমিগুলো সরতে শুরু করবে মেরু দেশীয় স্থানগুলোর দিকে। তাহলে বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন বাড়তেই থাকবে, আর চাষযোগ্য জমিগুলো আস্তে আস্তে সরতে শুরু করবে মেরু দেশীয় অঞ্চলগুলোর দিকে। দ্য প্লেন স্টেটস হচ্ছে সমতল রাজ্য, PLANESSTATES, বাংলায় বুঝবো সমতল রাজ্যগুলো, সমতল রাজ্য। এই সমতল সমস্ত রাজ্যগুলো উইল বি অ্যাবান্ডন্ড। অ্যাবান্ডন কথার অর্থ কি? ABANDONED। অ্যাবান্ডন হচ্ছে পরিত্যক্ত, পরিত্যক্ত। তাহলে সমতল রাজ্যগুলি পরিত্যক্ত হয়ে যাবে, উইল বি অ্যাবান্ডন্ড, পরিত্যক্ত হয়ে যাবে, অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস। জায়ান্ট কথার অর্থ কি? GIANT। জায়ান্ট হচ্ছে বিশাল, জায়ান্ট হচ্ছে বিশাল, ডাস্ট মানে কি? ধুলো, আর বোলস, BOWLS, বোলস হচ্ছে বাটি। ঠিক আছে? তাহলে লাইনটা দেখো, দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডন্ড অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস। সমতল রাজ্যগুলো আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যাবে বিশাল আকারের ধুলোর বাটির মতো, কিচ্ছু থাকবে না। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা যোগদান করবে নতুন ক্ষমতা সম্পন্ন দেশগুলোর সাথে, বা তারা নতুন ক্ষমতায় আসবে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা বলছে কেন? বরফে ঢাকা জমি, আর আমরা জানি সেখানে কোনো রকম কোনো চাষ হয় কি? সেটা ফলদায়ী চাষের যোগ্য হয়, চাষের যোগ্য জমি বটে কি না? তাহলে সেই সমস্ত জায়গাগুলো, গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা নামক জায়গাগুলো শুরু হবে, নতুন ক্ষমতায় আসবে, নতুন ক্ষমতায় আসতে শুরু করবে, আরো বেশি তারা ক্ষমতাবান হতে শুরু করবে, কারণ আমরা এই জায়গায় আর বসবাস করতে পারবো না। তাহলে ওই সমস্ত জায়গাগুলো আসতে শুরু করবে আমাদের এই স্থানে। আমরা যদি আমাদের নিজেদের চারপাশের পরিবেশটাকে টিকিয়ে রাখতে না পারি, অবশ্যই রাজা যদি রাজ্যের শাসন ঠিক মতো করে চালাতে না পারে, নিজের রাজ্য যদি ঠিক করে শাসন করতে না পারে, তাহলে বাইরের রাজা সেখানে রাজ্য দখল করবেই, সেই রাজ্যের রাজাকে পরাস্ত করে এই রাজ্য দখল করবেই। ঠিক তেমনি বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের যে সমস্ত ক্ষতিগুলো হচ্ছে, আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড এই সমস্ত দেশগুলো এসে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আসতে শুরু করবে, তারা আধিপত্য স্থাপন করবে। তাহলে গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। এই গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা নতুন ক্ষমতায় আসতে শুরু করবে। ইভেন ইফ উই প্লে দেম অফ, ইভেন ইফ উই প্লে দেম অফ, প্লে অফ, প্লে অফ, এই প্লে অফের বাংলা কি? লেলিয়ে দেওয়া, লেলিয়ে দেওয়া। লেলিয়ে দেওয়া বলতে অন্যের পিছনে প্ররোচনা দেওয়া। তাই বলছে যদি আমরা লেলিয়ে দিই, ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার, একে অন্যের বিরুদ্ধে। তাহলে একে অন্যের বিরুদ্ধে আমরা যদি লেলিয়েও দিই, ফর মোর এড, এড মানে কি? AID, এড হচ্ছে সুবিধা, সুবিধা। তাহলে আরো বেশি সুবিধা পাওয়ার জন্য আমরা যদি একে অন্যের পিছনে বা একে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিই, উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। তাহলে আমরা এখন যেমন গরিব আছি, ঠিক তেমনই আরো গরিব হতে থাকবো। আমরা কি করছি? লেলিয়ে দিচ্ছি, নিজেরা পরিবেশটাকে রক্ষা করছি না, নিজেরা পরিবেশটাকে রক্ষা না করে অন্যের পিছনে লেলিয়ে দিচ্ছি। তাহলে কি আমরা যেমন গরিব আছি তার চেয়ে আরো আমরা গরিব হয়ে যাব।
ফর মোর এড উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। তাহলে আমরা এখন যেমন গরিব আছি তার চেয়েও আরো বেশি গরিব হয়ে যাব আমরা যদি একে অন্যের প্রতি অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিই। লাইফ উইল বি ডিফারেন্ট, লাইফ উইল বি ডিফারেন্ট, জীবন তখন আলাদা হয়ে যাবে, জীবন তখন আলাদা হয়ে যাবে। গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার, তখন কি হবে না গুড টিলেবল, টিলেবল টি আই ডবল এল এ বি এল ই, টিলেবল মানে চাষযোগ্য, চাষ সরি চাষযোগ্য, টিলেবল মানে কি বললাম চাষযোগ্য। তাহলে গুড টিলেবল ল্যান্ড ভালো চাষযোগ্য জমি, সো ডিয়ার আরো মূল্যবান হয়ে যাবে, ভালো চাষযোগ্য জমিগুলো আরো মূল্যবান হয়ে যাবে। দ্য সাবারবানস, দ্য সাবারবানস নয় সাবআরবস, সাবারবস উইল গিভ অ্যাওয়ে টু ফার্মস। সাবারবস কথার অর্থ কি? এস ইউ বি ইউ আর বি এস, শহরতলি, শহরতলি। তাই কি বলছে যে দ্য সাবারবস উইল গিভ অ্যাওয়ে, গিভ ওয়ে জায়গা দেবে, শহরতলির সেই জায়গাগুলো তখন জায়গা দেবে টু ফার্ম, ফার্ম মানে চাষ করতে। লাইনটা দেখো আরেকবার, লাইফ উইল বি ডিফারেন্ট জীবন তখন আলাদা হয়ে যাবে। গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার ভালো চাষযোগ্য জমিগুলো অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। আর দ্য সাবারবস উইল গিভ ওয়ে টু ফার্ম তখন শহরতলির সেই জায়গাগুলো দিতে হবে চাষ করার জন্য। আজকে শহরে কি চাষ হয় না? তাহলে আমরা যদি পরিবেশটাকে আমরা নষ্ট করে দিয়েছি, তাহলে সেই পরিবেশ থেকে উঠে যে শহরের যে পড়ে থাকা শহরতলির জায়গাগুলো, সেই জায়গাগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে চাষের জন্য। আমরা আমাদের চাষের জমি ঠিক করে রাখতে না পারলে এটাই করতে হবে। দ্য সিটিজ ফিল আপ এগেইন শহরগুলো আবারও ভরে উঠবে, শহরগুলো আবারও পূর্ণ হয়ে যাবে উইথ পিপল মানুষ দিয়ে। কেমন মানুষ? টু পুয়ার টু ওন কার্স, শহরতলির গুলো আবার পূর্ণ হয়ে যাবে, শহরগুলো আবার পরিপূর্ণ হয়ে যাবে সেই সমস্ত মানুষগুলোকে দিয়ে যে মানুষগুলোর একটা গাড়ি কেনার ক্ষমতা নেই। কেন বললো কথাটা? একটু পরিহাসের ছলে বললো যে আমরা যারা গ্রামে গঞ্জে বসবাস করছি, আমরা গাড়ি কেনার ক্ষমতা আমাদের মধ্যে নেই, তখন আমাদেরকে কি করতে হবে? শহরতলির সেই জায়গাগুলোতে যেতে হবে, উপায় না থাকলেও যেতে হবে, কারণ আমরা পরিবেশকে নষ্ট করছি আর সেই নষ্টের দায় তো আমাদেরকে গ্রহণ করতেই হবে। তাই দ্য সিটিজ ফিল আপ এগেন শহরগুলো আবারও ভরে উঠবে উইথ পিপল মানুষ দিয়ে, টু পুয়ার টু ওন কার সেই সমস্ত মানুষ দিয়ে যাদের কাছে একটা গাড়ি কেনারও সামর্থ্য নেই। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ, ওয়াকিং টু ওয়ার্ক, ওয়াকিং মানে হেঁটে হেঁটে যেতে হবে কাজে, ওয়ার্ক মানে কাজ, তখন কাজ করতে গেলে হেঁটে হেঁটে যেতে হবে। অর ক্রাউডিং অন ট্রলিজ, আর তা না হলে ক্রাউডিং করতে হবে। ক্রাউডিং মানে CROWDING, ক্রাউডিং মানে ভিড় করা, ভিড় করা। আমাদেরকে তখন ভিড় করতে হবে কোথায়? না ট্রলিজ আছে দেখো, TROLLIES, ট্রলিজ, ট্রলিজ মানে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, বা আমরা এটাও বলতে পারি যে পাবলিক ট্রান্সপোর্টেশন। কি বলতে পারি? পাবলিক ট্রান্সপোর্টেশন, PURTATIONS, সমস্ত পাবলিক ট্রান্সপোর্টেশন গুলোতে আমাদেরকে ভিড় জমাতে হবে। তাই বলছে পায়ে হেঁটে আমাদেরকে অফিসে যেতে হবে, কাজ করতে যেতে হবে, আর ভিড় করতে হবে সেই সমস্ত ঠেলা গাড়িগুলোতে বা পাবলিক ট্রান্সপোর্টেশনে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস, উই উইল মুভ ডাউন স্ট্রিটস আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে যাব, আমাদেরকে সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। লাইন উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, যে রাস্তাগুলোর
সারি সারি থাকবে প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, মানে শৌখিন বাদাম গাছ। কেন প্র্যাকটিক্যাল নাট ট্রিজ বলেছে? কেন? গ্রামে গঞ্জে আমরা বাড়ির সামনে কি করি? বাগান করি, সুন্দর সুন্দর ফুলের বাগান, বিভিন্ন ধরনের ফুল থাকে। সেই জমিগুলোকে নষ্ট করে দিচ্ছি। তো সেই জমিগুলোকে নষ্ট করলে কি হবে? তখন শহরতলি সেই রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাব, সেই রাস্তার দুই পাশে দেখতে পাবো যে সুন্দর সুন্দর বাদাম গাছ লাগানো আছে। এই গাছগুলো খুবই দরকার। সেখানে শৌখিনতা নয়, তখন দরকারি হয়ে পড়বে সেই গাছগুলো আমাদের কাছে। তারপর দেখো লাইনে কি বলেছে, যে উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ। আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে যাব যে রাস্তার চারপাশে দেখবো প্র্যাকটিক্যাল নাট ট্রিজ লাগানো আছে। নট এলমস অ্যান্ড ওকস, কোন রকম এলমস অ্যান্ড ওকস নয়, মানে দেবদারু গাছও নয়, ওক গাছও নয়। এলমটি বলতে দেবদারু গাছ। শৌখিনতার জন্য আমরা দেবদারু গাছ লাগাই, পাতাবাহার গাছ লাগাই, ঝাউ গাছ লাগাই শৌখিনতার জন্য। সেই সমস্ত গাছ কিন্তু আর দেখতে পাবো না। নট এলমস অ্যান্ড ওকস উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস। তখন দেখতে হবে সেই বাড়ির সামনের উঠোনে ভেজিটেবলস মানে শাকসবজি লাগাতে হবে। আজকে আমরা সব নষ্ট করে দিচ্ছি, তখন শৌখিনতার জন্য আর কিন্তু দেবদারু গাছ, ঝাউ গাছ, পাতাবাহার গাছ, ওক গাছ কিচ্ছু দেখতে পাবো না। বাড়ির সামনে তখন কি করতে হবে? আমাদেরকে ভেজিটেবল অর্থাৎ শাকসবজি লাগাতে হবে। দেখবে একটা সময় পুকুরে পদ্ম ফুল ফুটে থাকতো, সারা পুকুর জুড়ে শ্বেত পদ্ম, বিভিন্ন ধরনের পদ্ম সারা পুকুর জুড়ে ফুটে থাকতো, দেখতেও সুন্দর লাগতো। কিন্তু আজকে দেখবে সেই পুকুরের মধ্যে পদ্ম ফুল তুমি পাবে না। সেই পুকুরগুলো এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে। সেই পুকুরগুলোতে এখন বিভিন্ন ধরনের মাছ চাষ হচ্ছে। আর মাছ চাষ করতে গেলে পুকুরের মধ্যে তো আর পদ্ম রাখা যাবে না। তাই পদ্ম ফুল, পদ্ম গাছ সবকে নষ্ট করে সেই পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ, কীটনাশক প্রয়োগ করে আজ মাছ চাষ হচ্ছে। আর কি আমাদের চোখের সামনে সেই পদ্ম ফুল দেখা যায় না? তাহলে এটাই হবে, সৌন্দর্য বিষয়গুলো আর থাকবে না। বাড়ির সামনেই আমাদেরকে তখন কি করতে হবে? সবজি চাষ করতে হবে। The tax base will be too small. The tax base, ট্যাক্স বলতে আমরা জানি সরকারকে ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্স বেস কথার অর্থ কি? বিএএসই, বেস মানে ভিত। তাহলে ট্যাক্সের যে ভিত, সেই ট্যাক্সের ভিতটা কি হয়ে যাবে? উইল বি টু স্মল, এতটাই অল্প হয়ে যাবে। ট্যাক্সের ভিত এতটাই অল্প হয়ে যাবে টু সাপোর্ট মানে এখানে সমর্থন নয়, SUPPORT, সাপোর্ট হচ্ছে পরিচালনা করা। তাই কি বলছে? যে দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল, ওই ট্যাক্সের ভিতটা এতটাই অল্প হয়ে যাবে পরিচালনা করতে, টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস, সেই সরকারি প্রতিষ্ঠানগুলি। তাহলে ট্যাক্সটা এতটাই কমে যাবে যে সরকারি বিল্ডিং গুলো আর চালানো যাবে না, পরিচালনা করা যাবে না। We will have to donate hours after work each week. প্রত্যেক সপ্তাহের শেষে কাজের পরে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে প্রদান করতে হবে। সপ্তাহ 7 দিনের শনি রবিবার ছুটি থাকে, তো সেই শনি রবিবারের যে সময়টা সেটাও কিন্তু আমাদেরকে উজাড় করে দিতে হবে। তাই বলছে উই উইল হ্যাভ টু ডোনেট, আমাদেরকে দান করে দিতে হবে, আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, আফটার ওয়ার্ক ইচ উইক, প্রতি সপ্তাহের কাজের পর, টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল। কিসের জন্য প্রদান করে দিতে হবে ঘন্টার পর ঘন্টা সময়টা? টু রেক, RAKE, রেক মানে কি? রেক হচ্ছে ধুলো ঝাড়া, ধুলো ঝাড়ার জন্য। ঠিক আছে, তাই কি বলছে? টু রেক, ধুলো ঝাড়ার জন্য। কি? দা লনস, লন মানে কি? LAWN, লন হচ্ছে বারান্দা।
সেই বারান্দার ধুলো ঝাড়ার জন্য। কোথাকার বারান্দা? অফ দ্য লাইব্রেরি, গ্রন্থাগার। তা লাইব্রেরির ধুলো ঝাড়ার জন্য, লাইব্রেরির বারান্দার ধুলো ঝাড়ার জন্য ঘন্টার পর ঘন্টা আমাদেরকে সময়গুলো দিয়ে দিতে হবে। এন্ড আর কি রয়েছে? সিটি হল। সিটি হল বলতে সিটি, CITY, সিটি হল। এই সিটি হল বলতে বুঝবো সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর বারান্দা এবং গ্রন্থাগারগুলোর বারান্দা থেকে ধুলো ঝাড়ার জন্য, ধুলোগুলো পরিষ্কার করার জন্য সময়গুলো দিয়ে দিতে হবে, যদি আমরা সচেতন না হই। টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং। টু টাক পয়েন্ট, টাক পয়েন্ট কথার অর্থ কি? TUCKPOINT। টাক পয়েন্ট কথার অর্থ হচ্ছে ইটের গাঁথনি মেরামত। ইটের গাঁথনিগুলো মেরামত করতে হবে। টু টাক পয়েন্ট দ্য চিমনি, ইটের গাঁথনিগুলো ঠিক করতে হবে সেই চিমনির। কোথাকার চিমনি? অফ দ্য ফেডারেল বিল্ডিং। ফেডারেল বিল্ডিং হচ্ছে কেন্দ্রীয় সরকারি ভবন। কেন্দ্র সরকারের অনেক রকম ভবন থাকে, সেই কেন্দ্র সরকারের ভবনগুলোতে যে চিমনিগুলো আছে, সেই চিমনিগুলোর যে ইটের গাঁথনি, সেগুলো ঠিক করার জন্য আমাদেরকে সময়গুলো দিয়ে দিতে হবে। ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস, যদি আমরা এই জায়গাটা না চাই, এমন পরিস্থিতি না চাই, টু ফল, পতন ঘটুক। ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল, যদি আমরা এই পতন ঘটাটা না চাই, লাইক টেম্পলস ইন রোম, লাইক টেম্পলস ইন রোম। এই রোম বলতে রোমের যে মন্দির, অর্থাৎ এই প্রাচীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ছিল রোম। প্রাচীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ছিল রোম। সেই রোম সাম্রাজ্যের কিন্তু পতন ঘটেছিল। তাহলে রোমের মতো এই জায়গারও পতন ঘটুক, এমনটা যদি আমরা না চাই, এই জায়গা বলতে আমেরিকা, যদি পতন না ঘটুক, এর আমরা না চাই। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কয়ার্স। ডোন্ট ওয়ান্ট, যদি না চাও, শিপ, ভেড়ার পাল, টু গ্রেজ, চড়ে বেড়াক, ইন আওয়ার স্কয়ার্স, বাড়ির সামনে। আমাদের বাড়ির সামনে সরকারি ফাঁকা জায়গাগুলোতে ভেড়া যাতে চড়ে না বেড়ায়, এটা যদি না চাও, মানে ভেড়া চড়ে বেড়াক, এটা যদি না চাও, অ্যাজ দে গ্রেজড ইন দ্য ফোরাম, যেমন ভাবে তারা চড়ে বেরিয়েছিল, ইন দ্য ফোরাম। ফোরাম বলতে রোমের বিশাল সভাস্থল। এই রোমের বিশাল সভাস্থলকে ফোরাম বলা হয়। ফর 1000 ইয়ার্স, বড় বড় বিল্ডিং গুলো, বড় বড় প্রাসাদ গুলোর যে চত্বর গুলো, সেখানে এক সময় ভেড়া চড়ে বেরিয়েছিল। ফর 1000 ইয়ার্স, 1000 বছর ধরে। উইথ এ লিটিল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন। আর তার পরিবর্তে আমরা যদি হালকাতম ছোট্ট একটু প্রচেষ্টা করি, তাহলে এই শহরটা চলতে থাকবে। শহরটা চলতে থাকবে বলতে মেরামত করা যাবে না, শুশ্রূষা করা যাবে না, কিন্তু যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটার পরের অবস্থা এখন যদি আমরা একটু সচেতন হই, তাহলে আর বিশেষ ক্ষতি হবে না, চলতে থাকবে। শরীরের যেরকম অবস্থাগুলো হয় না, এমন কোনটা ক্রিটিক্যাল সমস্যা হয়েছে ধরো, সেখানে দেখা যায় এমন যে আমাদেরকে প্রেসক্রাইব করছে ডাক্তার সাহেব যে তোমার শরীরের যা অবস্থা হয়েছে তাতে পুরোপুরি রোগ সারানো যাবে না, কিন্তু তুমি বেঁচে থাকবে, ওষুধ তোমাকে প্রতি মাসেই খেতে হবে, দিনের পর দিন ওষুধ খেয়েই চলতে হবে। ঠিক তেমনই এখন যা পরিস্থিতি হয়ে গেছে, সেই পরিস্থিতির সম্পূর্ণ কিন্তু নিরাময় করা যাবে না, কিন্তু একটু হলেও সচেতনতা তৈরি করলে আর সেটা বৃহৎ ক্ষতি হয়ে যাবে না, কোন রকমে চলতে থাকবে। তাই বলছে উইথ এ লিটিল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন, একটু প্রচেষ্টা করলে এই শহরটা মোটামুটি চলতে থাকবে। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার ক্যাথারজেস। কি বলছে? সো হোয়াট, তাতে কি? ইফ উই হ্যাভ লস্ট, যদি আমরা হারিয়ে ফেলি, আমরা হারাই, আওয়ার হাই প্লেস, আমাদের সেই উঁচু স্থান, আমরা যদি আমাদের উচ্চ স্থানটাকে হারিয়ে ফেলি, তাতে কি? কাদের কাছে? টু স্ট্রঙ্গার ক্যাথারজেস, সেই শক্তিশালী ক্যাথারজেসদের কাছে। ক্যাথারজেস বলতে
উত্তর আফ্রিকায় অবস্থিত বাণিজ্য নগরী, উত্তর আফ্রিকায় অবস্থিত একটা বাণিজ্য নগরী, তাদের কাছে যদি আমরা নিজেদের স্থানটা হারিয়ে ফেলি তাতে কি? একটু ঠাট্টা করে বলছেন, পরিহাস, একটু খোঁচা মেরে বলছেন যে রোমের উপর যা একদিন কর্তৃত্ব স্থাপন করেছিল সেই উত্তর আফ্রিকায় অবস্থিত বাণিজ্য নগরী, তাদের কাছে যদি আমরা আমাদের স্থানটা হারিয়ে ফেলি তাতে কি এসে যায় কিছু? মানে ধরো কেউ অত্যধিক স্মোক করছে, তখন তাকে তুমি প্ররোচনা দিলে তাকে তুমি বারণ করবে কিভাবে? তাকে তো আটকাতে পারবে না, তুমি বলবে দেখো কিছু হবে না, বড় জোর তোমার ক্যান্সার হবে, তুমি মরে যাবে, তার বেশি কিছু হবে কি? এই যে বিষয়টা, তাহলে আমাদের যদি সম্মানটা নষ্ট হয়ে যায়, আমাদের যে স্থানটা নষ্ট হয়ে যায়, তাতে কি কোনো কিছু এসে যাবে? অ্যাকচুয়ালি অনেক এসে যাবে, কিন্তু বলা হচ্ছে এভাবে, হুজ ফার ফ্লাং ফিটস, হুজ ফার ফ্লাং, যাদের, ফার ফ্লাং বলতে, ফার ফ্লাং, এফ এ আর, ফার, এফ এল ইউ এন জি, ফার ফ্লাং বলতে সুদূর প্রসারী, সুদূর প্রসারী। তাহলে যাদের সুদূর প্রসারী ফ্লিটস, ফ্লিটস কথার অর্থ কি? এফ এল ডবল ই টি এস, ফ্লিটস হচ্ছে নৌবহর, নৌবহর, যাদের সুদূর প্রসারী নৌবহর, উইল বি লোডেড, ভর্তি থাকবে, যাদের সুদূর প্রসারী নৌবহর ভর্তি থাকবে উইথ মার্চেন্ডাইজ, মালপত্র দিয়ে, পণ্য সামগ্রী দিয়ে, চিপার দ্যান আওয়ার্স, সেগুলো আমাদের কাছে থাকা পণ্যের চেয়েও কম দামি বা সস্তা। আজকে আমাদের কাছে পেট্রোলের যা দাম, অন্য দেশে তার দাম হয়তো কম, কিন্তু আজকে আমরা যদি সেটাকে নষ্ট করে দিই, হয়তো দেখবে তখন ওই যে দেশগুলো যেখানে কম আছে তারা এই জায়গা দখল করতে শুরু করছে, এটাই হবে। তাই বলছে হুজ ফার ফ্লাং ফিট উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ, যাদের সুদূর প্রসারী নৌবহর ভর্তি থাকবে পণ্য দিয়ে, চিপার দেন আওয়ার্স, সেগুলো আমাদের থেকেও সস্তা, আমাদের কাছে থাকা পণ্যের চেয়েও সস্তা। উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, তখন আমরা সমুদ্র তট থেকে দেখে আনন্দ পাবো যে এই দেশ থেকে সমস্ত রকম সম্পদ সব চলে যাচ্ছে বাইরে, আমরা দেখে এটা আনন্দ পাবো। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস, যেহেতু লাইটস বলতে কি? লাইট বলতে আলো, এই আলো জ্বালিয়ে কোরিয়ানরা, কোরিয়ানের যে আর্মাডাস, আর্মাডাস হচ্ছে আর্মাডাস, এ আর এম এ ডি এ এস, আর্মাডাস হচ্ছে বিশাল সৈন্যবাহিনী, বিশাল সৈন্যবাহিনী, তাহলে বিশাল সৈন্যবাহিনী, সেই কোরিয়ানদের বিশাল সৈন্যবাহিনী পার হয়ে যাবে আলো জ্বালিয়ে। আমরা দেখবো কোরিয়ানরা এখন কোন রকম ক্ষমতায় আসতে শুরু করছে, কোরিয়ানকে ক্ষমতা সম্পন্ন দেশ হিসাবে গণ্য করা হয় না, কিন্তু দেখবো কি সেই কোরিয়ানরা বিশাল সৈন্যবাহিনী সাজিয়ে আলো জ্বালিয়ে পেরিয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, অন দেয়ার এন্ডলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেই অবিরাম টহল দেবে তারা সমগ্র বিশ্বে। দেখবো আমরা যে কোরিয়ানদের বিশাল সৈন্যবাহিনী অবিরাম টহল দিচ্ছে সারা বিশ্বে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, তাদেরকে এই সূর্যের মধ্যে অল্প সময় কাটিয়ে নিতে দাও, তারা তো ওই কাজটা করবেই। উই উইল সে টু আওয়ার সেলভস, আমরা একে অপরকে এই কথাগুলো বলবো, অ্যাজ উই বিগিন টু সোয়ে, কখন? যখন আমরা দোল খেতে শুরু করব, আমরা এই কথাগুলো একে অন্যকে বলবো যখন আমরা দোল খেতে শুরু করব, দোলনায় দুলতে থাকবো, দোলনা ঠিক নয়, দুলতে থাকবো। টু দ্য স্ট্রেনস, সেই তালে, স্ট্রেনস মানে কি? সুর বা তাল, এস টি আর এ আই এন এস, স্ট্রেনস হচ্ছে সুর বা তাল, সেই তালে আমরা দুলতে থাকবো, কোমর দোলাবো। অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, আঞ্চলিক গানের, ব্যান্ডের যে গান, সেই সমুদ্র তটের আঞ্চলিক ব্যান্ডের গানে যখন আমরা কোমর দোলাবো, তখন আমরা এই কথাগুলো বলবো একে অন্যকে, যে সচেতন হও।
আমরা অ্যাকচুয়ালি আমরা কোনো দিক থেকে আমরা সচেতন নই। গানে কোমর দোলাতে দোলাতে আমরা বলবো যে দেশটা সব শেষ হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই, তখনও কিন্তু আমরা সচেতন হব না। আমরা সেই সময় এই কথাগুলো বলবো। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও। আমরা ইগনোর করব, এড়িয়ে যাব, সবকিছু এড়িয়ে যাব। কি এড়িয়ে যাব? দ্য হিট, সেই তরঙ্গ বলতে প্রাকৃতিক দুর্যোগের খবরটা, সেই প্রাকৃতিক দুর্যোগের খবরটাও এড়িয়ে যাব। দ্য আর্কটিক অন দ্য রেডিও, ওই উত্তর মেরুর রেডিও থেকে ভেসে আসা, উত্তর মেরুর রেডিও থেকে ভেসে আসা সেই খবরগুলো বা প্রাকৃতিক দুর্যোগের যে খবরগুলো, সেগুলো তখন আমরা অপেক্ষা করব। রেডিও শোনানো হচ্ছে যে কিছুক্ষণ পর কালবৈশাখী ধেয়ে আসছে বা ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, কিন্তু আমরা সেগুলো উপেক্ষা করব। তখন আমরা কি করব? ওই তালে, সমুদ্র তটের সেই আঞ্চলিক গানের তালে আমরা তখন কোমর দোলাবো। কোনোদিনই আমরা সচেতন হব না। আমরা যদি সচেতন না হই, তাহলে পরিস্থিতি এমনই আমার হাতের বাইরে চলে যাবে। তাই পরিবেশ সম্পর্কে সচেতন হও, এই পরিবেশকে বাঁচাও। এই পরিবেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদের উচিত তাকে রক্ষা করা, কোন রকম ভাবে ধ্বংস হয়ে যেতে দিও না। এই হচ্ছে আমাদের কবিতা, দ্য গ্রিন হাউস এফেক্ট, পরিবেশ চেতনার একটা কবিতা। ভালো লাগলে একটা লাইক করে দিন। থ্যাংক ইউ।